ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে। আমাদের আজকের বুক রিডিং এর বিষয় জজ কোড প্র্যাকটিস ম্যানুয়াল। বইটির লেখক মোহাম্মদ আজাদুর রহমান। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বুক রিডিং কন্টেন্ট। জজ কোড প্র্যাকটিস ম্যানুয়াল বইটির 53 পৃষ্ঠা থেকে। এই ধারার অধীন অনুসন্ধান বা তদন্ত যে ব্যক্তি করবেন তিনি যদি ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার না হন তাহলে তিনি এই কার্যবিধি অনুসারে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা ছাড়া কোনো ভারপ্রাপ্ত থানার কর্মকর্তা সকল ক্ষমতা প্রয়োগ করবেন। এই ধারার অধীন কোনো ঘটনা তদন্তকারী ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে শপথ করিয়ে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। তবে ম্যাজিস্ট্রেটের নিকট যদি ইহা প্রতীয়মান হয় যে অপরাধের জন্য অভিযোগ করা হয়েছে তা কেবল দায়রা আদালতেই বিচার্য, তাহলে তিনি ফরিয়াদিকে তার সকল সাক্ষীকে হাজির করতে বলবেন এবং তাদের শপথ করিয়ে সাক্ষ্য গ্রহণ করবেন। পুলিশ চূড়ান্ত রিপোর্ট দাখিল করলে ম্যাজিস্ট্রেট উক্ত রিপোর্ট গ্রহণ করতে এবং আসামিদিগকে অব্যাহতি দিতে পারবেন। 203 ধারায় বলা হয়েছে যে যার নিকট অভিযোগ করা হয়েছে অথবা যার নিকট উহা হস্তান্তর করা হয়েছে সেই ম্যাজিস্ট্রেট ফরিয়াদি কর্তৃক শপথপূর্বক প্রদত্ত বিবৃতি যদি থাকে এবং 202 ধারার অধীন অনুসন্ধান বা তদন্তের ফলাফল যদি থাকে বিবেচনা করে অগ্রসর হওয়ার মতো কারণ না পেলে নালিশটি খারিজ করতে পারবেন। এক্ষেত্রে সংক্ষেপে তিনি তার এরূপ করার কারণ লিপিবদ্ধ করবেন। 204 ধারা মতে কোনো অপরাধ আমলে আনয়নকারী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে অগ্রসর হওয়ার মতো পর্যাপ্ত কারণ আছে এবং ঘটনাটি এইরূপ যে দ্বিতীয় তফসিলের 4th কলাম অনুসারে প্রথম পর্যায়ে একটি সমন দেওয়া যেতে পারে, তাহলে তিনি আসামিকে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করবেন। ঘটনায় যদি এরূপ প্রতীয়মান হয় যে উক্ত কলাম অনুসারে প্রথম পর্যায়ে পরোয়ানা দেওয়া উচিত, তাহলে তিনি পরোয়ানা দিতে পারবেন, অথবা তিনি উপযুক্ত বলে মনে করলে আসামিকে কোনো নির্দিষ্ট সময়ে তার নিজের অথবা নিজের এখতিয়ার না থাকলে অন্য কোনো এখতিয়ারবান ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার বা হাজির হবার জন্য সমন ইস্যু করতে পারবেন। বাদীপক্ষের সাক্ষীদের তালিকা দাখিল না করা হলে আসামির বিরুদ্ধে এক উপধারার অধীন কোনো সমন বা পরোয়ানা ইস্যু করা যাবে না। লিখিত নালিশের উপর ভিত্তি করে এক উপধারার অধীন ইস্যুকৃত সমন বা পরোয়ানা ইস্যু করার সময় উহার সাথে নালিশের একটি নকল সংযুক্ত করতে হবে। বর্তমানে বলবৎ কোনো আইনে পরোয়ানার ফিস বা অন্য কোনো ফিস প্রদেয় হলে উক্ত ফিস পরিশোধ না হওয়া পর্যন্ত পরোয়ানা ইস্যু করা যাবে না। এই ফিস যদি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে পরিশোধ করা না হয় তাহলে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করতে পারেন। আদালতে মামলা দায়ের হলে মামলার সংক্ষিপ্ত বিবরণ আদালতের রক্ষিত কমপ্লেন্ট রেজিস্টারে লেখা হয় এবং একটি নম্বর পড়ে যেটিকে সিআর নম্বর বলে। এজন্য আদালতে দায়েরকৃত মামলাটিকে সিআর মামলা বলা হয়। থানা অনুযায়ী আদালতের এখতিয়ার নির্ধারণ করা থাকে। অপরাধ যেই স্থানে সংঘটিত হয়েছে সেই স্থানে যে আদালতের এখতিয়ারাধীন সেই আদালতে সিআর মামলা দায়ের করতে হয়। সিআর মামলা দায়ের হওয়ার পরে সকল আসামি আত্মসমর্পণ বা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ধৃত না হওয়া পর্যন্ত আমলি আদালতে অর্থাৎ যে আদালতে মামলা দায়ের করা হয়ে থাকে সেই আদালতেই থাকে এবং সকল আসামি আত্মসমর্পণ বা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ধৃত হওয়ার পরে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়ে যায় এবং বিচারিক আদালতে ওই মামলাটির নথি বিচারিক আদালতে বদলি করা হয়। তখন ওই মামলার নথি দায়িত্বে থাকে বিচারিক আদালত। এ সংক্রান্ত বিষয়ে 205-এর গ ধারায় বলা হয়েছে যে একমাত্র দায়রা আদালতে বিচার্য মামলা রুজু করার পর আসামি হাজির হলে অথবা তাকে হাজির করা হলে ম্যাজিস্ট্রেটের নিকট ইহা যদি প্রতীয়মান হয় যে অপরাধটি কেবলমাত্র দায়রা আদালতেই বিচার্য, তাহলে তিনি ক মামলাটি দায়রা আদালতে প্রেরণ করবেন, খ
জামিন সম্পর্কে এই কার্যবিধির বিধানসমূহের শর্ত সাপেক্ষে মামলা বিচারকালে এবং উহা শেষ না হওয়া পর্যন্ত আসামিকে হেফাজতে রাখার জন্য প্রেরণ করবেন। গ সাক্ষ্যের জন্য উপস্থাপন করতে হলে এরূপ দলিলাদি এবং জিনিসপত্রাদি যদি থাকে তা সহ সব কেস রেকর্ড সেই আদালতে প্রেরণ করবেন। ঘ দায়রা আদালতে মামলা হস্তান্তর সম্পর্কে পাবলিক প্রসিকিউটরকে নোটিশ করবেন। 205-এর গ ধারায় উল্লেখ করা হয়েছে যে 1 পুলিশ রিপোর্টের ভিত্তিতে অথবা অন্য কোনোভাবে রুজু মামলায় আসামি ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হলে অথবা তাকে হাজির করা হলে এবং ইহা যদি ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে অপরাধটি কেবলমাত্র চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য, তাহলে তিনি ক মামলাটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রযোজ্য ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। খ জামিন সম্পর্কে এই কার্যবিধির বিধানাবলীর শর্ত সাপেক্ষে মামলা বিচারকালে এবং উহা শেষ না হওয়া পর্যন্ত আসামিকে হেফাজতে রাখার জন্য প্রেরণ করবেন। গ সাক্ষ্যের জন্য উপস্থাপন করতে হবে এরূপ দলিলাদি ও জিনিসপত্র যদি থাকে এবং কেস রেকর্ড চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রযোজ্য ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রেরণ করবেন। বা 2 চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উপধারা 1 অনুযায়ী কোনো মামলা বা এরূপ যে কোনো শ্রেণীর মামলা পাবার পর তার অধীনস্থ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক শুনানির জন্য নির্দেশ দিতে পারবেন। 2 একটি অপরাধকে কেন্দ্র করে একই সঙ্গে সিআর মামলা ও জিআর মামলা হলে যে পদ্ধতি অনুসরণ করা হয়। অনেক সময় একটি ঘটনাকে কেন্দ্র করে একই সাথে থানায় এবং আদালতে মামলা দায়ের হতে পারে। এক্ষেত্রে বিষয়টি হচ্ছে ঘটনা একটি কিন্তু মামলা দুটি। এরূপ ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করতে হয় সে সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 205-এর ঘ ধারায় বলা আছে। এই ধারা মতে পুলিশ রিপোর্ট ছাড়া অন্যভাবে রুজুকৃত মামলা অর্থাৎ নালিশি মামলায় অনুসন্ধান বা বিচার চলাকালে যখন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের দৃষ্টিগোচর করা হয় যে তার আদালতের অনুসন্ধান বা বিচারাধীন অপরাধ সম্পর্কে পুলিশ কর্তৃক তদন্ত চলছে, তখন উক্ত ম্যাজিস্ট্রেট তার দ্বারা অনুসন্ধান ও বিচার কার্য স্থগিত রাখবেন এবং উক্ত বিষয় সম্পর্কে তদন্তকারী পুলিশ অফিসারের রিপোর্ট তলব করবেন। যদি তদন্তকারী পুলিশ অফিসার 173 ধারা অনুযায়ী রিপোর্ট দাখিল করেন এবং এরূপ রিপোর্টের ভিত্তিতে যে ব্যক্তি নালিশি মামলায় আসামি তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া হয়, তাহলে ম্যাজিস্ট্রেট নালিশি মামলা এবং পুলিশ রিপোর্টের ভিত্তিতে রুজুকৃত মামলা একই সঙ্গে অনুসন্ধান বা বিচার করবেন যেন উভয় মামলা পুলিশ রিপোর্টের ভিত্তিতে রুজু হয়েছে। পুলিশ রিপোর্টে যদি নালিশি মামলা কোনো আসামি জড়িত না হয় অথবা পুলিশ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট যদি কোনো অপরাধ আমলে গ্রহণ না করেন, তাহলে তিনি যে অনুসন্ধান বা বিচার স্থগিত রেখেছিলেন এই কার্যবিধির বিধান অনুসারে সেই অনুসন্ধান বা বিচার কার্যে অগ্রসর হবেন। 2-3 দায়রা আদালতে কি সরাসরি মামলা দায়ের করা যায়? কোনো দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আদালত বা যুগ্ম দায়রা আদালত বা মহানগর দায়রা আদালতে সাধারণত সরাসরি মামলা দায়ের করা যায় না। ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করার পর যদি ম্যাজিস্ট্রেট আদালত হতে বিচারের জন্য কোনো মামলা এইসব আদালতে প্রেরণ করা হয়, তাহলে এইসব আদালত উক্ত মামলা আমলে গ্রহণ করে বিচার কার্য পরিচালনা করে থাকেন। তবে কোনো বিশেষ আইনে যদি কোনো মামলা দায়রা আদালতে কোনো বিশেষ অপরাধের জন্য মামলা দায়ের করার ক্ষমতা দেওয়া হয়, তাহলেই কেবলমাত্র উক্ত অপরাধের জন্য এই আদালতে সরাসরি মামলা দায়ের করা যাবে। এ সংক্রান্ত ব্যাপারে ফৌজদারি কার্যবিধির 193 ধারায় বলা হয়েছে যে এই আইন অথবা বর্তমান বলবৎ অন্য কোনো আইনে ব্যক্তভাবে বিধান থাকা ব্যতীত উক্ত বিষয়ে যথাযথভাবে ক্ষমতাবান কোনো ম্যাজিস্ট্রেট আসামিকে প্রেরণ না করলে কোনো দায়রা আদালত মূল এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে অপরাধ আমলে নেবেন না। সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা যে সকল মামলা বিচারের নির্দেশ দিবেন অথবা কোনো বিভাগের দায়রা জজ
সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা যে সকল মামলা বিচারের জন্য হস্তান্তর করবেন, অতিরিক্ত দায়রা জজ ও সহকারী দায়রা জজগণ কেবলমাত্র সে সকল মামলা বিচার করবেন। 2-4 নালিশি বা সিআর মামলা দায়েরের পদ্ধতি। এবার আমরা একটি সিআর মামলা ফাইল করা শিখব। ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার 2009 এর প্রথম খণ্ড এর 86 থেকে 91 নং বিধিতে নালিশি বা সিআর মামলা দায়ের সংক্রান্ত বিধিবিধান আলোচনা করা হয়েছে। ধরুন, আপনাদের চেম্বারে একজন ব্যক্তি আসলেন একটি সমস্যা নিয়ে। আপনার বিজ্ঞ সিনিয়র উক্ত ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলেন দি নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এর 138 ধারায় মামলা ফাইল করার জন্য। তিনি আইনের সকল বিধিবিধান প্রতিপালন পূর্বক একটি নালিশি দরখাস্ত প্রস্তুত করলেন এবং আপনাকে বললেন মামলাটি ফাইলের জন্য প্রয়োজনীয় কাগজ সম্পন্ন করতে। আপনার যদি আগে থেকে জানা থাকে যে একটি মামলা কিভাবে ফাইলিং এর জন্য প্রস্তুত করতে হয়, তাহলে আপনি খুব সহজেই আপনার সিনিয়রের মন জয় করতে পারবেন। আরজিটির মূল কপি কার্টিস পেপারে প্রিন্ট দিতে হয়, তবে ঢাকার আদালতে ঢাকা আইনজীবী সমিতির নির্ধারিত হাজিরাতেও নালিশি দরখাস্ত প্রিন্ট দেওয়া হয়। আপনার বিজ্ঞ সিনিয়রের নিকট থেকে কার্টিস পেপারের প্রিন্টকৃত আরজিটি নেওয়ার পর আপনাকে প্রথমে আরজিটির 3 সেট ফটোকপি করতে হবে। 1 কপি অরিজিনালের সাথে দাখিল করতে হবে, 1 কপি চেম্বারের জন্য, 1 কপি মক্কেলের জন্য, এবং ওকালতনামা ক্রয় করে ওকালতনামা যথাযথভাবে লেখার পর আরজি সহ সকল কাগজপত্র সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে। যে সকল বারে মোট বিজ্ঞ আইনজীবীর সংখ্যা অল্প, সে সকল বারে ওকালতনামায় সাধারণত সকল আইনজীবীর নাম ছাপা থাকে, কিন্তু যে সকল বারে মোট বিজ্ঞ আইনজীবীর সংখ্যা অনেক বেশি, সে সকল বারে ওকালতনামা আইনজীবীদের নাম, সনদ নং এবং মোবাইল নম্বর নং লিখে দিতে হয়। ঢাকা আইনজীবী সমিতির একটি ওকালতনামার ফটোকপি নমুনা দেওয়া হলো। এই ওকালতনামা দেখে আপনি খুব সহজেই ওকালতনামার লেখা শিখতে পারবেন। ওকালতনামার অপর পৃষ্ঠায় বিজ্ঞ আইনজীবীর কে গৃহীত লেখার পর স্বাক্ষর করতে হয় ও সিল লাগাতে হয়। 56 পৃষ্ঠায় একটি ওকালতনামার নমুনা দেওয়া আছে। যার বা যাদের পক্ষে মামলা পরিচালনা করা হচ্ছে তার বা তাদের নাম, ঠিকানা ওকালতনামার মাঝখানে খালি স্থানে লিখতে হয়। মামলা ফাইলের সময় নালিশি দরখাস্তের সাথে প্রসেস ফি আদালতে দাখিল করা হয়। প্রসেস ফি হিসেবে ক্ষেত্রমতে 10 টাকা বা 20 টাকার কোর্ট ফি প্রদান করতে হয়। ঢাকা জজ কোর্ট একটি নীল কাগজে 10 টাকার কোর্ট ফি লাগিয়ে নালিশি দরখাস্তের সাথে দাখিল করতে হয়। নিচে কোর্ট ফি এবং প্রসেস ফি লেখার নমুনা দেওয়া হলো। প্রসেস ফি লেখার নিয়ম দেওয়ানি ও ফৌজদারি মামলায় একই রকম। এছাড়া যে সকল কাগজপত্র নালিশি দরখাস্তের সাথে দাখিল করবেন তার 2টি তালিকা তৈরি করতে হয়। এই তালিকা তৈরি করা হয় ফিরিস্তি ফরমে। 2টি ফিরিস্তি ফরমের একটিতে সকল কাগজপত্রের মূল কপি এবং অন্য ফিরিস্তি ফর্মে ফটোকপি তালিকা প্রস্তুত করতে হয়। 58 পৃষ্ঠায় একটি ফিরিস্তির নমুনা দেওয়া আছে। ফিরিস্তি ফর্মের উপর আদালতের নাম, মামলার নম্বর, পক্ষগণের নাম লিখতে হয়। এরপর বাম দিকে ক্রমিক নং, তার পরের কলামে যে দলিল দাখিল করছেন সেই দলিলের নাম, যেমন ক্ষমতাপত্র, চেক, ডিজনার স্লিপ ইত্যাদি। তার পরের কলামে উক্ত দলিলের তারিখ লিখতে হয় এবং পরের কলামে যে আইনজীবী মামলা দায়ের করেছেন তার স্বাক্ষর। মামলা সংক্রান্ত কাগজপত্র ক্রমান্বয়ে সাজানো। সকল কাগজপত্র প্রস্তুত হয়ে যাওয়ার পর আরজি ও সকল কাগজপত্রে ক্রমান্বয়ে সাজাতে হবে। 1. সর্বপ্রথমে মূল নালিশি দরখাস্ত থাকবে। 2. ওকালতনামা। 3. প্রসেস ফি। 4. ফিরিস্তি ফরম সহ সকল দলিলের ফটোকপি থাকবে।
5. নালিশি দরখাস্তের এক সেট ফটোকপি দিতে হবে। এভাবে সাজানোর পরে মামলা সংক্রান্ত সকল কাগজপত্র সুতা দিয়ে সেলাই করে দিতে হবে এবং মূল দলিলের ফেরিস্তিটা আলাদা রাখতে হবে। মামলা দায়েরের সময় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মূল কাগজপত্র দেখার পর তা ফেরত প্রদান করবেন। মামলা সংক্রান্ত কাগজপত্র সেলাই করা হওয়ার পরে নালিশি দরখাস্তের প্রথম পাতায় প্রয়োজনীয় কোর্ট ফি লাগিয়ে নালিশি দরখাস্ত সহ সকল কাগজপত্র সংশ্লিষ্ট আদালতের এজলাসে পেশকারের নিকট জমা দিতে হবে। এরপর আদালতের কার্যক্রম শুরু হলে আদালতের সময় মতো আপনার মামলার বাদীর নাম ধরে ডাকবেন। আপনার মামলার বাদীর নাম ধরে ডাকার পরে বাদীকে আদালতের নির্ধারিত ডকে উঠতে বলতে হবে। এরপর আদালতের দায়িত্বরত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বাদীর মৌখিক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 200 ধারা মোতাবেক লিপিবদ্ধ করবেন। 200 ধারা জবানবন্দি রেকর্ড করার পূর্বে বাদীকে শপথ পাঠ করে নিজের নাম, পিতার নাম, ঠিকানা, বয়স, পেশা ইত্যাদি সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে বলতে হয়। ম্যাজিস্ট্রেট সাধারণত বাদীর মুখেই ঘটনা শুনে থাকেন। 200 ধারায় জবানবন্দি লিপিবদ্ধ হওয়ার পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলার গুণাগুণ বিচার করে সাথে সাথে প্রয়োজনীয় আদেশ দিবেন। এরপর বাদীকে 200 ধারার জবানবন্দিতে স্বাক্ষর করতে বলতে হবে। বাদী 200 ধারায় জবানবন্দিতে স্বাক্ষর করার পরে আপনার মামলার ফাইলিং সম্পন্ন হবে। মামলার নম্বর সংগ্রহ। মামলা দায়ের হয়ে যাওয়ার পরে আদালতে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মামলার নম্বর, বাদী ও আসামির নাম, আইনের ধারা, পরবর্তী তারিখ ও পদক্ষেপ ইত্যাদি বিষয়ে আদালতের রক্ষিত স্যুট ফাইলিং রেজিস্টারে লিপিবদ্ধ করেন। মামলা দায়েরের পরের দিন গিয়ে আপনি স্যুট ফাইলিং রেজিস্টার দেখে আপনার মামলার বাদী ও আসামির নাম মিলিয়ে দেখে মামলার নম্বর ও পরবর্তী তারিখ লিখে নিয়ে আপনার চেম্বারে রক্ষিত মামলার ডায়েরিতে আপডেট করবেন। নিচে মামলার ফাইলিং রেজিস্টারের একটি নমুনা দেওয়া হলো। উপরের চিত্রে বাম দিকের কলামে মামলার নম্বর, তারপরের কলামে মামলা ফাইলিং এর তারিখ, তারপরে 2 কলামে বাদী ও আসামির নাম, তারপরে আইনের নাম ও ধারা এবং সর্বশেষ মামলার পরবর্তী তারিখ ও পদক্ষেপ দেওয়া আছে। তদন্তের আদেশ দেওয়া হলে পূর্বেই বলা হয়েছে মামলা দায়েরের সময় ম্যাজিস্ট্রেট বাদীর জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 200 ধারা মোতাবেক লিপিবদ্ধ করার পর সন্তুষ্ট হয়ে আসামির প্রতি গ্রেপ্তারি পরোয়ানা বা সমন ইস্যু করতে পারেন অথবা মামলাটি তদন্তের নির্দেশ দিতে পারেন। যদি আপনার দায়েরকৃত মামলা আদালত সন্তুষ্ট হয়ে তদন্তের আদেশ দেন তাহলে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত প্রতি ধার্য তারিখে বাদীপক্ষকে হাজিরা দিয়ে যেতে হবে। তদন্ত প্রতিবেদন আসার পর যদি দেখতে পান প্রতিবেদন আপনার মক্কেলের অনুকূলে দেওয়া হয়েছে তাহলে ধার্য তারিখে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর জন্য আবেদন করতে পারেন। আদালত সন্তুষ্ট হয়ে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর আদেশ দিবেন। কিন্তু যদি তদন্ত প্রতিবেদন আপনার মক্কেলের প্রতিকূলে দেওয়া হয় তাহলে উক্ত তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালত লিখিত আপত্তি জানাতে হবে। এই লিখিত আপত্তিকে নারাজি বলা হয়। নারাজি সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। সমনের আদেশ হলে আপনার মামলাটি দায়েরের পর যদি সমন ইস্যুর জন্য আদেশ হয়ে থাকে তাহলে খোঁজ খবর নিতে হবে যে আসামির প্রতি সমন যথাযথভাবে জারি হয়েছে কিনা। যদি সমন জারি হয় বা সমন জারি না হওয়ার পিছনে আসামির প্রভাব রয়েছে বলে আশঙ্কা করেন এবং আসামি যদি আদালতে হাজির না হয় তাহলে বাদীর আইনজীবী হিসেবে আপনাকে মামলার ধার্য তারিখে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর আবেদন করতে হবে। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর পরে যদি পুলিশ কর্তৃক আসামি ধৃত হয় বা আসামি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে তাহলে মামলাটি বিচারের জন্য প্রস্তুত করা যাবে এবং বিচারিক আদালতে মামলাটি বদলি করে দেওয়া হবে। আসামি কোনো মামলায় হাজির হোক বা না হোক বাদীপক্ষকে প্রতিটি ধার্য তারিখেই বিজ্ঞ আদালতে হাজির থাকতে হয়।